ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের দেব যে এই ৩২,০০০ মামলার পজিটিভ ও নেগেটিভ দিক। প্রতিদিন হিয়ারিং এর পজিটিভ কিছু থাকে এবং নেগেটিভ কিছু থাকে, পক্ষে বিপক্ষে অবশ্যই থাকবে। আজকে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে দুজন সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ার হয়েছিলেন কোর্ট নাম্বার ১১-তে। শুনানি যথা টাইমে শুরু হয়, ঠিক দুটোর পরপরই, দুটোর সময় শুরু হয়ে যায়, কিন্তু কোর্টের নির্দেশ অনুযায়ী আজ ৩:৩০ পর্যন্ত শুনানি চলে। এটা আপনারা দেখেছেন। কারণ যখন অব্রত মজুমদার শুরু করেছিলেন শিক্ষক শিক্ষিকাদের পক্ষে, পাশ থেকে কিন্তু বলেছিলেন যে ৩:৩০ বেজে যাচ্ছে, এরকম একটা বিষয় উঠে এসেছিলেন। আজ কি পিটিশনারদের পক্ষে বা ক্যানফাইলের পক্ষে বলার কথা ছিল যদি এনারা শেষ করতে পারেন, কিন্তু আজ আমরা প্রথমেই দেখেছিলাম উত্তর দিনাজপুরের পক্ষে, উত্তর দিনাজপুরের শিক্ষক শিক্ষিকার পক্ষে পার্থসারথী ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ার হয়েছিলেন। আপনারা দেখেছিলেন আজ সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলার জন্য উপস্থিত ছিলেন, কিন্তু আজ সময় হয়ে ওঠেনি। তো বিষয়টি আজকে কি কি উঠে এলো, আজকে স্ক্যাম, করাপশন, এই বিষয়টা নিয়ে বেশি কিন্তু মাথা ঘামালেন জজ একটা টাইমে। ওনার আফসোস প্রতিদিন রয়েছে যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ওয়েস্ট বেঙ্গলের যে স্ক্যাম করাপশনটি ঢুকে গেছে। তো স্ক্যাম করাপশনটা কারা করছে? নিশ্চয়ই যারা নিয়োগকর্তা তারাই, ক্যান্ডিডেটরা নয়। এরকম একটা বিষয় যে স্ক্যাম করাপশন প্রত্যেকটা জায়গায় ঢুকে গেছে, কিন্তু সুপ্রিম কোর্ট একটা জাজমেন্টে পড়লেন। যাই হোক, প্রথমত বিষয় এখানে হচ্ছে যে সিলেকশন কমিটি তৈরি হয়েছিল, সিলেকশন কমিটির নির্দিষ্ট মার্কস বা নির্দিষ্ট নোটিফিকেশন প্রকাশ করেছিল, অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউয়ের মধ্য দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছিল। এখানে ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল। তো এই সমস্ত বোঝাতে চেয়েছিলেন মানে অ্যাডভোকেট জজকে। জজ একটা টাইমে বলতেন, হোয়াট ইউ আর হিন্টিং দ্যাট, এটা দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন? অ্যাডভোকেট সরাসরি বলে দেন, অ্যাপটিটিউড টেস্ট ওয়াজ টেকেন, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল। জজ বলেন, রুলস 4/5, আপনি কি বলতে চাইছেন সেটা কিন্তু এখানে বলা নেই। এরপরে চলে আসে যে জজ বলেন, হোয়াট ইজ ইউর আর্গু, আপনার আর্গু কি? আমার আর্গু হলো, মানে অ্যাডভোকেট বলেন যে অ্যাবাউট অ্যাপটিটিউড টেস্ট, আমি এই অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে আজ বলতে চাই, কিন্তু আমি খুব ক্লিয়ার করতে পারছি না। জজ বলেন, এবার অ্যাডভোকেট বলেন যে অ্যাপটিটিউড টেস্টের যে ব্যাপারটি, বোর্ড বলেছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, কিন্তু জাজমেন্টে লেখা আছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, কোন একটা জাজমেন্টে লেখা রয়েছে। কিন্তু এখানে বিভিন্ন দিনে সিঙ্গেল বেঞ্চে বিভিন্ন দিনের জাজমেন্টে বিভিন্ন রকম উঠে এসেছে, সেটা আমরা বলবো। সেখানে আমরা অব্রত মজুমদার বাবু তুলে ধরেছিলেন অ্যাডভোকেট, যে একটা জাজমেন্টে, সিঙ্গেল বেঞ্চের একটা জাজমেন্টে অর্ডার কপিতে লেখা রয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল, পরবর্তী একটা অর্ডার কপিতে লেখা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। বিষয়টা কেমন একটা লাগছে। তো আজকের মেইন আর্গু প্রথমেই শুরু হয়েছিল অ্যাপটিটিউড টেস্ট সবার জন্য হয়েছিল, উনি আরো ক্লিয়ার করলেন। আবার 25 নম্বর প্যারা যে বাইন্ডিং উনি আজ দিয়েছিলেন, সেখানে অ্যাপটিটিউড টেস্ট টেকেন বা একটা অর্ডার কপিতে লেখা আছে, এখানে বলা রয়েছে, সেটা উত্তর দিনাজপুরের ক্ষেত্রে বলা রয়েছে। কিন্তু এইটা কিন্তু এক প্রকার ট্রিক্স বলা চলে, যে উত্তর দিনাজপুরে যদি অ্যাপটিটিউড টেস্ট হয়ে থাকে তাহলে সারা রাজ্য জুড়ে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল। কারণ উত্তর দিনাজপুরের উপর রিলায়াপন করে সারা রাজ্য জুড়ে হয়েছিল। শুধু কি উত্তর দিনাজপুরের ছেলে মেয়েদের চাকরি বাঁচবে আর সবার কি চলে যাবে, এমনটা কিন্তু নয়। উত্তর দিনাজপুরে সবকিছুই সঠিকভাবে হয়েছিল, কারণ তার প্রমাণ এখানে বলে দিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট। কারণ আপনারা শুনেছেন যে শুনানিতে, তাও আমি ব্যাখ্যা করছি, উনি বলেছেন যে যে কজন উত্তর দিনাজপুরের থেকে ডাকা হয়েছে ইন্টারভিউদের, প্রত্যেকে বলেছেন অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, কিন্তু শঙ্কর থাপা 24/1/2023 অর্ডারে উনি উপস্থিত ছিলেন না, সেটা কিন্তু ফুটে উঠেছে। কিন্তু লার্নেড সিঙ্গেল জজ ইন্টারভিউয়ারদের যে প্রেজেন্ট ছিলেন, সেখান থেকে কিন্তু যে প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে প্যারাগ্রাফ 9-এ অর্ডার কপিতে প্রতিফলিত হয়েছে, সেই প্যারাগ্রাফ 9টা এখানে চ্যালেঞ্জ হয়েছে। জজ বুঝতে পারেন, হ্যাঁ প্যারাগ্রাফ 9 চ্যালেঞ্জ করা হয়েছে সিঙ্গেল বেঞ্চের অর্ডার। তখন অ্যাডভোকেট মানে, ইয়েস মাই লর্ড। তো এই হচ্ছে বিষয়। তারপরে জজের অন্যদিকে একটি দৃষ্টি আকর্ষণ করেন, যে সমস্ত টিচার বা শিক্ষক শিক্ষিকারা মানে তাদের 32,000 চাকরি বাতিল হয়েছে, তারা সুপ্রিম কোর্টের ইন্টারিম অর্ডারে এখনো তারা চাকরি করছেন, সেখানে কিছু শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। জজের দেখে মাথা গরম হয়ে যায়, তারা স্কুল না করে, ডিউটি পালন না করে তারা এখানে কেন? তারা কি লিভ নিয়ে এসছে, ক্যাজুয়াল লিভ নিয়ে এসছে, আবেদন করেছে, এরকম একটি বিষয়, আমি কি আজ অর্ডার দিচ্ছি, এরকম একটা মাথা গরম করে ফেলেন আমরা দেখতে পাই। তো এই হচ্ছে বিষয়। তো এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, উত্তর দিনাজপুর থেকে যারা এসেছিল 165 অ্যাপ্লাই করে, যাদের সিঙ্গেল জজ ডেকেছিলেন উত্তর দিনাজপুরের, সবাই বলেছে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, এই কথাটাই কিন্তু উঠে এসেছিল। এবার
রুলস 2016 রিক্রুটমেন্ট রুলসে 8/5 1 2 3 4 নম্বর পয়েন্টে ওখানে যে বিষয়টি লেখা রয়েছে, তো সেখানে সেই অনুযায়ী এখানে ডিপিএসসি অনুযায়ী প্যানেল দেওয়া হবে, ডিপিএসসি অনুযায়ী নিয়োগ করা হবে, ডিপিএসসি অনুযায়ী কাউন্সিলিং হবে। তাহলে এই প্রিয়াঙ্কা নস্করের মামলায় সমস্ত ডিস্ট্রিক্টকে একসঙ্গে ক্লাব করা হলো কেন, একসঙ্গে করে রাখা হলো কেন? এটা কিন্তু সিনিয়র অ্যাডভোকেট তুলে ধরেছিলেন। তিনি একটি মন্তব্য করেছিলেন, ইট ইজ নট এ মেনটেনেবিলিটি, ইট ইজ সিমস টু এন্টারটেবিলিটি, মানে এটা বিনোদনমূলক মনে হচ্ছে, এটা রক্ষণাবেক্ষণের বিষয় এখানে মনে হচ্ছে না। এটা কিন্তু মানে হাস্যকরভাবে জোরের সঙ্গে বলেছিলেন, কারণ এই ডিস্ট্রিক্টে মানে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, যেখানে ইন্টারভিউয়াররা বলছেন, সেখানে সমস্ত ডিস্ট্রিক্টকে একসঙ্গে গুলিয়ে দেওয়ার কোনো মানে হয় না। এবার চলে আসে প্যানেল পাবলিশ নিয়ে। তো এখানে আরো একটা প্রশ্ন এখানে করেন, কোন ডিস্ট্রিক্ট কাউন্সিলকে পার্টি করা হয়নি? তারা তো উত্তর দেবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কাউন্সিলকে পার্টি করা দরকার ছিল, যে তাদের অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি না হয়েছে, কিন্তু পার্টি করা হয়নি। তো এটার উপরে তুলে ধরেন। এবার আসে প্যানেল পাবলিশ নিয়ে। প্যানেল পাবলিশের ওখানে বারবার তিনি বলতে চান যে কোনো প্যানেল পাবলিশ অবশ্যই হয়েছে, কিন্তু জজ বলেন কোনো প্যানেল পাবলিশ হয়নি। হোয়ার ইজ প্যানেল? প্যানেল কোথায়? দ্য ডেফিনেশন অফ প্যানেল। তো অ্যাডভোকেট বলেন যে ওয়েস্ট বেঙ্গলের কোনো পরীক্ষায় এডুকেশনের প্যানেল প্রকাশের বা লিস্ট পাবলিক প্লেসে আনা বা পাবলিক ডোমেইনে নিয়ে আসার কোনো নির্দেশ কোনো মানে রিক্রুটমেন্ট রুলসে নেই। ডিপিএসসি অনুযায়ী কিন্তু প্যানেল লিস্ট সেখানে পেস্টিং করা হয়েছিল এবং টাঙানো হয়েছিল। সেই লিস্ট কিন্তু পর্ষদ প্রত্যেক ডিপিএসসিতে পাঠিয়েছিল। এটা কিন্তু জোরের সঙ্গে বলেন। কিন্তু রুলস অনুযায়ী জজ বলেন যে আপনি যেটা বলছেন সেই প্যারাগ্রাফ রুল 9-এর সঙ্গে কিন্তু আপনার কথার মিল পাচ্ছি না। আপনি যে ডেফিনেশনটা দিচ্ছেন যে প্যানেল প্রকাশ নিয়ে, আর রুল 9-এ যে প্যানেল প্রকাশ রিলেটেড কথা রয়েছে তার সঙ্গে আপনার কিন্তু সামঞ্জস্যতা পাচ্ছি না। এটা একটা কথা বলেন। জাস্ট একটাও বলেন যে আপনার পরীক্ষা হচ্ছে, আপনার রেজাল্ট বেরিয়েছে, আপনি এটাতে সুযোগ পেয়েছেন কি না পেয়েছেন, আপনি কত নাম্বার পেয়েছেন, এটা জানার আপনার অধিকার নেই। এখানে কিন্তু একটা সন্দেহ তৈরি হয়ে যাচ্ছে। তো এর একটা বিষয় কিন্তু এখানে সন্দেহ থাকলেও কিন্তু ডিপিএসসি অনুযায়ী প্যানেল পাবলিশ করা হয়েছিল। এখানে বলেছে বোর্ড প্যানেল পাবলিশ করবে, বোর্ড সেটা অ্যাপ্রুভ করবে, কিন্তু বোর্ডের কিছু সময় পরে এল কে গুপ্তা পাশের থেকে বোর্ডের সিনিয়র অ্যাডভোকেট উনি উঠে বলেন যে প্যানেল পাবলিশ, সেপারেট প্যানেল ওয়াজ পাবলিশ, ডিপিএসসি তে পাঠানো হয়েছিল, সেই ডিপিএসসি মানে বোর্ড অ্যাপ্রুভ করেছিল, তারপর ওটা ডিপিএসসি এ পাঠানো হয়েছিল, ডিপিএসসি হিসেবে প্রকাশ করেছিল। এটা একটা বিষয়। কিন্তু জজের মাথা থেকে যে প্যানেল এই যে প্রকাশ সঠিক এই যে তথ্যটি, এটা কিন্তু বোর্ডের মাথা থেকে কখনোই যাচ্ছিলেন। এবার চলে এসেছিল করাপশন পয়েন্ট। তো করাপশন পয়েন্ট যেই আসে তখন জজ বলেন যে এটা মিস্টার দত্ত এটি বলেছেন। তারপরে আমরা দেখেছি যে অ্যাডভোকেট যিনি ছিলেন আজকে পার্থসারথী ভট্টাচার্য, উনি বলেন যে করাপশন ইজ কমিটেড বাট নো ট্যাঞ্জিবল ডকুমেন্টস দেয়ার। কোনো মানে সঠিক বা স্পষ্ট করে কোনো ডকুমেন্টস এখানে কিন্তু নেই, কোনো করাপশন এখানে হয়নি তিনি বলেন। এবার 2007 সালের সুপ্রিম কোর্টে একটি রায়কে তিনি নিয়ে যে করাপশনের ডেফিনেশনটা বোঝাতে চেয়েছিলেন পার্থসারথী মানে পার্থসারথী ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট, তিনি বোঝাতে চেয়েছিলেন। তিনি দীর্ঘক্ষণ পড়ার পরে জজ বলেন যে তাহলে আপনি বলতে চাইছেন যেখানে করাপশন হয়েছে বা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে করাপশন আছে, মানে মাইন্ড সেট হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল মানুষের যে করাপশন হয়েছে তার আপনারা মানছেন? তো উনি বলছে হ্যাঁ করাপশন হতে পারে বিভিন্ন রিক্রুটমেন্টে, কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্টে ধরে নিচ্ছি আমরা করাপশন হয়েছে, কিন্তু তার জন্য ক্যান্ডিডেটরা কিন্তু দায়ী না, বোর্ড কর্তা যিনি নিয়োগ করছেন সে দায়ী, ক্যান্ডিডেটরা এর জন্য সাফারার কেন হবে? কিন্তু তিনি জোর করে বলেন এখানে কোনো করাপশন হয়নি, কারণ এই সমস্ত বিষয় অনেক বিস্তারিত, কেন করাপশন হয়নি সেটা বিস্তারিত আপনাদের সঙ্গে কিন্তু এর আগে কিন্তু বলেছি, সেই জন্য এটা আর বলার কোনো প্রয়োজন হচ্ছে না। এরপরে তিনি বলেন যে এসএসসিতে যে হিউজ পরিমাণ ইলিগালিটি হয়েছে, টাকা দিয়ে চাকরি হয়েছে, তো সেটা প্রমাণিত হয়েছে, অর্ডার কপিতে এসেছে, সেটা সিবিআই প্রমাণিত করেছে, কিন্তু প্রাইমারি ক্ষেত্রে কিন্তু এখানে এই প্রেজেন্ট কেস ইন প্রেজেন্ট কেস নো করাপশন ওয়াজ প্রুভড হয়নি, বা সেখানে এখনো বিচারাধীন রয়েছে, সিবিআই আওতায় রয়েছে, এই কথাটা কিন্তু উঠে আসে। তখন জজ বলেন অবশ্যই সিবিআই এর আওতায় রয়েছে, কিন্তু এটা যদি 20 বছর পরে গিলটি প্রমাণিত হয় তখন তারা কি শাস্তি পাবে? কিন্তু জজ এর একটা টেকনিক্যাল পয়েন্ট কিন্তু ছুড়ে দেন। তখনই সিনিয়র অ্যাডভোকেট বলেন অবশ্যই তারা শাস্তি পাবে, পেনাল অ্যাক্ট তাদের বিরুদ্ধে নেওয়া হবে, আর যারা এর জন্য ভুক্তভোগী, যারা সাফার করেছে 20 বছর ধরে, তাদের জন্য অবশ্যই মানে
বিধি ব্যবস্থা করবে, তাদের জন্য অবশ্যই রিমিডিয়াল করবে কর্তৃপক্ষ, এই কথাটা উঠে আসে। এটা কিন্তু বেশ হাইলাইটেড পয়েন্ট ছিল, মানে এটা জজ কিন্তু মাথা দিয়ে শুনেছেন, ভালো করে নিয়েছেন, কারণ এখানে করাপশন হয়েছে, যদি প্রমাণিত হয়, এখনো প্রমাণিত হয়নি, যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটা কিন্তু আহ, বলেছেন। এবং সিনিয়র অ্যাডভোকেট লাস্টে এই কথাটি বলে শেষ করেন যে কোর্ট ইজ নট এ পলিটিক্যাল জাগলারি, কোর্ট ইজ আ গার্জিয়ান, কোর্ট এখানে গার্জিয়ান, কোর্ট অভিভাবক, কোর্ট কখনোই কয়েকজনকে পথে ফেলে দিতে পারে না সবাইকে বাতিল করে দিয়ে। কোর্ট এখানে যারা বঞ্চিত তাদেরকে সুযোগ করে দেবে, যারা যোগ্য তাদেরকে রেখে দেবে, বা যারা কোর্টে দ্বারস্থ হয়েছে বঞ্চিত বলে তারা সঠিক হলে তাদেরকে রিমিডিয়াল করবে, তাদেরকে সুযোগ দেবে, এই কথাটি উঠে আসে। তারপরে উনি একটি সেন্টিমেন্টাল কথা বলেন সিনিয়র অ্যাডভোকেট, যে এসএসসি বাতিলের পরে কেউ কমিট সুসাইড করছে, রাস্তায় পড়ে আছে, বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, তাদের অবস্থা কি হবে, যারা যোগ্য ক্যান্ডিডেটের কথা হয়ে কিন্তু তিনি বলেছিলেন। তারপরে আজকে খুব সংক্ষেপে শোনা নেই, তারপরে অব্রত মজুমদার শিক্ষক শিক্ষিকাদের পক্ষে চলে আসেন। তিনি ম্যাট 1383 এবং 1409 নিয়ে বলতে শুরু করেছিলেন। তিনি অ্যাপটিটিউড টেস্টের কথা দিয়ে শুরু করেছিলেন, সেখানে প্রায় 1200-1300 ক্যান্ডিডেট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কথা আছে, ইন্টারভিউ প্লাস অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কথা বলেন। তিনি বলতে চাইছেন সিনিয়র মানে সিঙ্গেল জজ কোনো একটা মানে অর্ডার কপিতে লিখেছেন যে সেখানে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, আবার 17 জানুয়ারি 2023 একটা অর্ডার কপিতে লিখেছে নট অ্যাপটিটিউড টেস্ট, এটা কিন্তু উনি তুলে ধরেছিলেন। এবং তিনি এছাড়াও বলেছেন যে মোট 7 জনকে পিটিশনার ডাকা হয়েছিল, টোটাল 26 জন পিটিশনারকে এক্সামিন করা হয়েছে 165 এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী, এবং 30 জন ইন্টারভিউকে ডাকা হয়েছে। এখানে 1,25,000 ক্যান্ডিডেট ট্রেন আনট্রেন যে হিসাব নিকাশ এটা বলেছেন 0.0208% টোটাল ক্যান্ডিডেট জব পেয়েছে। তারপরে উনি বলেছিলেন আমরা একটা টেবিল তৈরি করেছি, সেই টেবিলটা আপনাকে দিয়ে দেবো, আজ যেহেতু 3:30 পর্যন্ত শুনানি হবে, পরের দিন সেই টেবিল ধরে ধরে আবার শুনানি করবেন, তাহলে প্রথম দিন নেক্সট ডে অব্রত মজুমদার স্যার শুরু করবেন। এই হচ্ছে আপডেট। পরবর্তী শুনানি 30 ও 31 জুলাই। আজকের শুনানি শেষের দিকে পার্থসারথী ভট্টাচার্য যিনি বলেছেন যে করাপশন নিয়ে, যে করাপশনের যে অ্যান্সারটা, যে করাপশন প্রমাণিত হলে কি হবে, গিলটি, এটা সিবিআই দ্বারা প্রমাণিত এখনো হয়নি, এই জায়গাটা কিন্তু তিনি অনেকটা ভালো বলেছেন। মানে জোর করে অন্য অ্যাডভোকেটরা এখানে হস্তক্ষেপ করেনি, তিনি সেই জায়গাটা আজকে তুলে দিলেন এবং বিচারপতির মাথায় সেটা ঢোকালেন। আজকের এই শুনানির বিস্তারিত পরবর্তী আরো চুলচেরা বিশ্লেষণ, কিছু কিছু বাদ গেলেও আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে ধরে বলবো।